এই ভিডিওটা আমি সম্পূর্ণ দুটো পার্টে করব। ফার্স্ট পার্টে আমরা কিছু পরিমাণে জানবো এবং নেক্সট পার্টে বাকিটা জানবো। রক্ত হলো একবারে তরল যোগফল। রক্তের পিএইচ সাধারণত 7.4। 7 মানে নিউট্রাল বা প্রশান্ত, এবং 7.4 মানে কিছুটা মাত্রায় ক্ষারীয়, অতটা ক্ষারীয় না, একদম খুব অল্প মাত্রায় ক্ষারীয়। আর 7-এর থেকে যদি কম হয় সেটা হয়ে যাবে অ্যাসিড। তারপরে রক্ত হলো একটি বাফার দ্রবণ। বাফার দ্রবণ কথার অর্থ হলো অতিরিক্ত অ্যাসিডিক সঙ্গে মৃদু ক্ষারীয় এবং অতিরিক্ত ক্ষারীয়র সঙ্গে মৃদু অ্যাসিড, এই দুই প্রকারের মিশ্রণ হয়ে যে দ্রবণটি তৈরি হয় তাকে আমরা বলে থাকি বাফার দ্রবণ। দ্বিতীয়ত তোমরা দেখলাম যে রক্তকে বললাম আমি বাফার দ্রবণ। বাফার দ্রবণ হচ্ছে রক্তের যে বাফারটা সেটা হলো হিমোগ্লোবিন এবং সোডিয়াম বাইকার্বনেট একসঙ্গে মিশে রক্তের বাফার দ্রবণ তৈরি করে। এরপরে দেখে নেব রক্তকে আমরা ফার্স্টে দুভাগে ভাগ করেছি। একটা হলো প্লাজমা, রক্তকণিকা। রক্তকণিকা আমরা একটু পরে বিভাজনের মাধ্যমে জানবো। আগে আমরা জেনে নিচ্ছি প্লাজমা। প্লাজমা কাকে বলা হয়? রক্তকণিকা ও প্লাজমার মধ্যে পার্থক্য হচ্ছে, আমরা যদি একটি টেস্ট টিউবের মধ্যে কিছুটা মাত্রায় রক্ত নেই, তবে রক্তের মধ্যে থাকা, যদি আমরা সেই টেস্ট টিউবে রক্তকে জমাট না বাঁধার যে কেমিক্যালটা পাওয়া যায় সেই কেমিক্যালটা যদি আমরা দিয়ে দেই তবে রক্ত কিন্তু জমাট বাঁধবে না। কিন্তু যদি আমরা না দিই তবে একটি স্বচ্ছ তরল পদার্থ আলাদা হয়ে যাবে এবং রক্তের মধ্যে যে কণিকাগুলি রয়েছে, মানে রক্তের যে সেলগুলি রয়েছে, হোয়াইট ব্লাড সেলস, তারপরে রেড ব্লাড কর্পাসেলস, এগুলো সমস্ত অভিকর্ষের টানে নিচে এখানে এসে এক জায়গাতে জমা হবে। এটাকে আমরা বলে থাকি কণিকা, আর এইটা হচ্ছে প্লাজমা। এখানে এবার আমরা জেনে নেব যে প্লাজমাকে আমরা ভাগ করে থাকি এখানে তিন ভাগে: জল, কঠিন এবং গ্যাস। এখানে প্লাজমার মধ্যে জল থাকে 92%, কঠিন যে পদার্থগুলি থাকে সেটা থাকে 7%, আর গ্যাস থাকে 1%। গ্যাসের মধ্যে থাকে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ইত্যাদি থাকে আরো। আর কঠিনের মধ্যে থাকে কঠিনটা পরে বলছি, জল থেকে 92%। কঠিনটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, জৈব এবং অজৈব পদার্থে। অজৈব পদার্থের মধ্যে পড়ে Ca++, Na+, K++, Fe++। আচ্ছা, জৈব পদার্থের মধ্যে পড়ে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, NPN এবং আদার্স। কার্বোহাইড্রেট, প্রোটিনের মধ্যে প্রোটিনকে আমরা চারটা ভাগে ভাগ করে থাকি, সেটি হলো অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। অ্যালবুমিন থাকে 4.8 গ্রাম%, গ্লোবিউলিন থাকে 2.3 গ্রাম%, ফাইব্রিনোজেন থাকে 0.03 গ্রাম%, প্রোথ্রম্বিন থাকে 0.004 গ্রাম%। এনপিএন হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড আর ক্রিয়েটিনিনের মিশ্রণ। আর তাছাড়া আদার্স থাকে। কার্বোহাইড্রেট থাকে এই যে অংশটা, এই দানাগুলো, একে বলা হয় মাইক্রোফাইব্রিল। আচ্ছা, এটাকে বলা হয় গ্রানিউল। হ্যাঁ, এটাকে বলা হয় যে মাইক্রোফাইব্রিল, আর এটাকে বলা হয় গ্রানিউল। আর এটাকে বলা হচ্ছে গ্লাইকোজেন দানা। আচ্ছা, এই যে পথটা তোমরা দেখতে পাচ্ছ, একটি নালীর মতো অংশ, এটিকে বলা হয় নালিকা পথ। এবং এখানে যে এইটি দেখতে পাচ্ছ এটিকে বলা হয় বৃহৎ ভ্যাসিকল, এটাকে বলা হয় বৃহৎ ভ্যাসিকল, আর এটাকে বলা হয় ক্ষুদ্র ভ্যাসিকল, আর এইটাকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ,
আচ্ছা, এবার তোমরা এইদিকে চলে আসো। এদিকে আমি একটা চিত্র অঙ্কন করেছি, এটাকে বলা হচ্ছে আরবিসি। আরবিসি কে আমরা যদি উপর থেকে দেখি, আরবিসি কে আমরা যদি উপর থেকে দেখি তাহলে দেখতে পাবো কিছু এরকম, এবং যদি আমরা সাইড থেকে দেখি বা মাঝখান বরাবর যদি আমরা আরবিসি কে কেটে দিই, তবে আমরা দেখতে পাবো এইরকম একটা স্ট্রাকচার। এই জায়গাটা যে গর্ত হয়ে থাকে এর সময় তোমরা জানোই আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, সেই কারণেই আরবিসি ওই জায়গাটি গর্ত থাকে। আরবিসির কাজ কি? ফুসফুস থেকে কোষে কোষে অক্সিজেন সরবরাহ করা এবং কোষ থেকে CO2 সংবহন করে নিয়ে আসা, সরবরাহ করে ফুসফুসে নিয়ে আসা, এটাই হলো আরবিসির কাজ। আচ্ছা, এবার আমরা দেখে নেব ডাব্লিউবিসি কে আমরা কয় ভাগে ভাগ করেছি। ডাব্লিউবিসি কে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটি হলো গ্রানুলোসাইট আর একটি হলো একগ্রানুলোসাইট। গ্রানুলোসাইট আর একগ্রানুলোসাইট এটা হচ্ছে বেঙ্গলি টার্মগুলি হলো গ্রানুলোসাইট মানে হচ্ছে দানাদার, একগ্রানুলোসাইট মানে হচ্ছে অদানাদার, মানে দানাদার এবং অদানাদার। দানাদার যেগুলো আছে সেটিকে আমরা তিন ভাগে ভাগ করি, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আর একগ্রানুলোসাইট বা অদানাদারকে আমরা ভাগ করি লিম্ফোসাইট, মনোসাইট। এবার তোমরা তিনটা চিত্র দেখে নাও। আচ্ছা, নিউট্রোফিলের যে চিত্রটা, নিউট্রোফিল তোমরা যেরকম করে খুশি তোমরা নিউট্রোফিলকে আঁকতে পারো, মানে প্যাঁচানো অবস্থায় নিউট্রোফিলের যে নিউক্লিয়াস থাকে সেটিকে আমরা, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, যেখানে আরবিসি তৈরি হয় হচ্ছে অস্থি মজ্জা থেকে, মানে লোহিত অস্থি মজ্জা, মানে আমাদের হাড়ের ভিতরে যে অস্থি মজ্জা উপস্থিত সেখান থেকে তৈরি হয় হচ্ছে আরবিসি। আচ্ছা, এবার আমরা দেখে নিচ্ছি নিউট্রোফিল, যেটা বলছিলাম আমরা বিভিন্ন ধরনের নিউক্লিয়াস দেখেই আমরা চিনতে পারবো কোনটা নিউট্রোফিল, কোনটা ইউসিনোফিল, কোনটা বেসোফিল। নিউট্রোফিলের কে চেনা সবচেয়ে সহজ, সবগুলো চেনা সহজ যদি তোমরা মনে রাখো ঠিক করে। নিউট্রোফিলকে আমরা দেখতে পারবো এর নিউক্লিয়াসটা খুব প্যাঁচানো ধরনের, তোমরা যেরকম করে খুশি একটা পেঁচিয়ে একটা নিউক্লিয়াস এঁকে দেবে সেটা হচ্ছে নিউট্রোফিল। আচ্ছা, ইউসিনোফিলকে চেনার একটা সহজ উপায় হচ্ছে ইউসিনোফিলের মানে নিউক্লিয়াসটা অনেকটা হেডফোনের মতো, আর ইউসিনোফিলের যখন ভ্রূণ অবস্থায় এটা বেবি থাকে সেরকমই দেখতে হচ্ছে ইউসিনোফিল, বেসোফিল। হ্যাঁ, বেসোফিল সেরকম দেখতে একই হয়। এরকম দেখতে এই তিনটা তোমরা একবার এখানে আসুন। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে অদানাদারকে আমরা দুভাগে ভাগ করেছি, এটা হলো লিম্ফোসাইট আর মনোসাইট। এবার তোমরা দেখে নাও লিম্ফোসাইট আর মনোসাইটের চিত্র, এটা আমি হচ্ছে আঁকলাম, এটা আমরা একটু আলাদা করি, হ্যাঁ এটা আঁকলাম একটা, এটা আঁকলাম। আচ্ছা, এখানে লিম্ফোসাইট আর মনোসাইট যখন আমরা আঁকবো তখন মনোসাইট খুবই সহজ। এখানে থেকে একটা দেওয়াল এসে একটা এরকম একটা নিউক্লিয়াস থাকে, কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বড় হয় নিউক্লিয়াসটা, এরকম দেখতে হবে মনোসাইট। আর হচ্ছে লিম্ফোসাইট, যখন তোমরা আঁকবে তোমরা বলবে একটা জিনিস, লিম্ফোসাইট আর লিউসিনোফিলকে চিহ্ন কেমন করে চিনবে? একটা পদ্ধতির মাধ্যমে তোমরা হচ্ছে এটা হেডফোনের মতন দেখতে, কিন্তু হেডফোনের মতন দেখতে হলেও এই জায়গাটা দুটোর মধ্যে কিন্তু স্পেসটা অনেকটাই ডিফারেন্স। তোমরা এই স্পেস থেকে দেখে তোমরা চিনতে পারবে কোনটা লিম্ফোসাইট কোনটা ইউসিনোফিল। আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি, এর পরবর্তীতে আমরা এগুলো সম্বন্ধে আমরা ডিটেলস জেনে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।